সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি। তিনি সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্র নেত্রী। মনি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই সমসাময়িক বিষয় ধরে আলোচনা করে থাকি। আজ আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। আজকে দৈনিক যুগান্তর পত্রিকা একটি শিরোনাম করেছে, প্রধান শিরোনাম তাদের, অক্টোবর ঘিরে নাশকতার আশঙ্কা। আপনি জানেন যে গত বছর 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর আমাদের কিন্তু দেশের অভ্যন্তরে নানানভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত সেখানে উস্কানি ছিল নানান ধরনের, এবং কখনো কখনো আমরা দেখেছি যে ধর্মীয় সংখ্যালঘু কার্ডটি ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, কখনো ইস্কন, নানান রূপে নানানভাবে আমাদের শান্তি ভঙ্গের চেষ্টা হয়েছে। যদিও রাজনৈতিক দলগুলোর ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের কমন ইন্টারেস্টে যে ঐক্য, সেই ঐক্যের কারণে তারা শেষ পর্যন্ত সফল হয়নি। কিন্তু দিন যত গড়াচ্ছে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক শক্তি, সেই শক্তিগুলোর মধ্যেও কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্ব বা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বের সুযোগ, এই দূরত্বটি যত বাড়ছে, সময় যত গড়াচ্ছে, তত কিন্তু পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বা তার রাজনৈতিক দল বা প্রতিবেশী রাষ্ট্র ভারত প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আমাদের এই পার্সপেক্টিভে, বাংলাদেশের প্রেজেন্ট পার্সপেক্টিভে। আপনি তো একটি সক্রিয়, এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সংসদ সদস্য ছিলেন, দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতি অবজার্ভ করবার সুযোগ হয়েছে। এই যে মনে করেন নাশকতার আশঙ্কা, এটি আসলে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নাকের ডগায়, সবগুলো রাজনৈতিক দল নির্বাচনমুখী, সরকারও নির্বাচনমুখী, তখন আসলে কোনো অনিশ্চয়তা বহন করে কিনা, কোনো হুমকি বা অন্য কিছু আছে কিনা এর পেছনে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। দেখেন, আপনি যথার্থই বলেছেন যে বাংলাদেশের আসলে অস্থিতিশীল পরিস্থিতি বহু বছর যাবত, এটা অনেকটা টু বি কন্টিনিউ, এটার কোনো শেষ দেখি না। যেটা আমরা গত 1 বছর আগে আপনার 5 আগস্টের আমরা যেটা আশা করেছিলাম, আমাদের প্রত্যেকের চোখ উদ্ভাসিত ছিল যে আমরা বোধহয় গণতন্ত্রের সান্নিধ্যে আসতে পারছি, আমরা বোধহয় একটা নির্বাচন পাচ্ছি, আমরা বোধহয় একটা ভালো সরকার গঠন করার সুযোগ পাচ্ছি, দেশে শান্তি পাচ্ছি। সেটাই ভালো সরকার হওয়া মানে স্বস্তি, শান্তি। কেউ তো কাউকে ভাত দিয়ে যায় না, কিন্তু আইন শৃঙ্খলা যদি সত্যিকার অর্থে সঠিক থাকে, শাস্তির আওতায় যদি শাস্তিযোগ্য মানুষগুলো থাকে, অপরাধী যদি অপরাধের বিচার পায়, ন্যায় বিচার যদি দেশে থাকে, তাইলে আপনার মৃত্যুরও নিশ্চয়তা থাকে, একটা নিরাপদ, মানে অবধারিত মৃত্যু, তাও নির্বিঘ্নে হয়। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এটা কোনোভাবেই পাচ্ছি না যে ওই জায়গা থেকে সরে আসতে। আপনি দেখেন যে 5 আগস্টে যে ঘটনাগুলো দিয়ে শুরু হলো, গণ অভ্যুত্থানে অনেক কিছু বৈধ, বাট গণ অভ্যুত্থানের পরে যখন একটা সরকার গঠিত হলো, তখন রাষ্ট্রীয় ছত্রছায়ার মধ্যে যখন কিছু সন্ত্রাসী, কিছু অত্যাচারী, কিছু অসাধু মানুষ মব হাতে তুলে নেয়, মানুষকে নৃশংসভাবে হত্যা করে, মানুষের নৃশংসভাবে জিনিসপত্র দখল করে, মানুষকে নৃশংসভাবে চাঁদা দাবি থেকে শুরু করে মানে মানুষকে অতিষ্ঠ করে তোলে, সেই সাথে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে, সেই সাথে যদি প্রত্যেকটা জায়গায় যদি মানে মানুষের আয় ক্ষমতা বাড়ছে না, ক্রয় ক্ষমতা বাড়ছে না, অথচ জিনিসপত্রের দাম বাড়ছে, হু হু করে বাড়ছে, তো এই জায়গায় আপনার একটা মানুষকে কোথায় স্বস্তি দিতে পারে? জীবনটা অতিষ্ঠ, যে এই জীবনের জন্য, এই একটা মাত্র জীবন যেটা কিছুদিন পর যে কোনো ভাবে চলে যেতে হবে, সেই জায়গায় যে কয়টা দিন বেঁচে থাকলাম, আমরা কোনো স্বস্তি পেলাম না, কোনো শান্তি পেলাম না। আমরা একটা রাষ্ট্রের আওতায় আছি, কিন্তু একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের আওতায় আছি, কিন্তু সত্যিকার সার্বভৌমত্ব কাকে বলে আমরা দেখলাম না, সত্যিকার নিরাপত্তা কাকে বলে আমরা বুঝলাম না। এই জায়গা থেকে আমি মনে করি যে ভীষণ কষ্টে আছে বাংলাদেশের মানুষ। এরপরে এই যে নাশকতা, বলেন না যে কতটা পথ পেরুলে তাকে পথিক বলা যায়। আপনার এই যে এত নাশকতার মধ্যে আমরা যাচ্ছি,
এত আপনার মব ভায়োলেন্সের মধ্যে আমরা যাচ্ছি, তারপরে যদি আবার রাষ্ট্রীয়ভাবে যদি বলা হয়, পত্রিকার হেডলাইনে যদি আসে যে বড় বড় নাশকতার আশঙ্কা আছে, তাহলে মানুষ কি মনে করতে পারে? মানুষ কি একটা ভোট দেওয়ার জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে? এতগুলো জীবন চলে গেল, এতগুলো মানুষ, হাজার হাজার 20,000-এর উপরে মানুষ, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, এই যে অসহ্য যন্ত্রণার মধ্যে প্রায় 3,000-এর মতো স্থায়ীভাবে অন্ধ হয়ে গেছে। সেই জায়গায় যদি এরপরও যদি স্বস্তি না আসে, এরপরও যদি শান্তি না আসে, তাহলে এই দেশের উপর মানে আল্লাহর যে কত বড় গজব নাযিল হয়েছে সেই রাজনীতিকদের উপরেই এই দায় বর্তায়। হ্যাঁ, সাধারণ জনগণ কিন্তু আঙ্গুল রাজনীতিকদের দিকেই তুলবে। রাজনীতিবিদরা তুলছেও, রাজনীতিবিদরা এখন ক্ষমতা হারিয়েছেন, রাজনীতিবিদরা, বাট তাদের জন্যই তারা ক্ষমতা হারিয়েছেন। তাদের অসহিষ্ণু সম্পর্কের জেরেই তারা যেমন ক্ষমতা হারিয়েছেন, জনগণ তাদের ন্যায্য হিস্সা হারিয়েছেন, এবং রাষ্ট্র তার সৌন্দর্য হারিয়েছেন। এক কথায় বিউটি নাই রাষ্ট্রের। এই যে ফিকে একটা রাষ্ট্র, ভঙ্গুর একটা রাষ্ট্র। এখন শোনা যাচ্ছে যে নাশকতা বড় ধরনের হবে, আবার শোনা যাচ্ছে গৃহযুদ্ধ পর্যন্ত হতে পারে। আমি আপনার সঙ্গে যখন কথা বলছি আজ থেকে 3-4 দিন আগে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান উনি বলেছেন দেশে এখন গুপ্ত স্বৈরাচার চলছে, মানে এক ধরনের স্বৈরাচার পালিয়েছে, আবার গুপ্ত স্বৈরাচার। এটা উনার মুখের এই কথাটা কতটা যে মানে লোমহর্ষক আমি বলবো, যে এটা সাধারণ মানুষের চিন্তা শক্তির বাইরে। উনি বলেছেন, উনি যা জেনেছেন, উনি যা বুঝেছেন, উনার সঙ্গে যে পাওয়ারটা আছে, তারা যে খবর সাপ্লাই করেছেন, সেখান থেকে উনি কিন্তু ভীষণভাবে উনি মানে কষ্টে আছেন, দুর্দশাগ্রস্ত অবস্থায় আছেন, যে এই রাষ্ট্রের জন্য কিছু করতে চান উনারা এবং উনাদের দল করতে চান, অথচ এই রাষ্ট্রটা এখন নিয়ন্ত্রণের বাইরে একরকম চলে গেছে। যখন আমি আপনার সাথে কথা বলছি তার একদিন আগে এই দেশের চিফ অ্যাডভাইজার উনি বিদেশে বসে বলেছেন যে একটা শ্রেণী, আপনার খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে উনি বলেছেন একটা শ্রেণী চায় না যে সঠিক সময় নির্বাচনটা হোক। এটা যেমন বলেছেন, আবার উনি একদিন পরে আবার এটাও বলেছেন যে নির্বাচন সঠিক টাইমে হবে, কিন্তু আমি কখন ক্ষমতা হস্তান্তর করব এটা আমার ব্যাপার। এই যে জিনিসগুলো গরমিল, তাই এখানে কি আপনি ডাবল স্ট্যান্ডার্ড দেখছেন? অবশ্যই ডাবল স্ট্যান্ডার্ড। আমি দেখবো কেন? আপনিও তো দেখছেন। আমি তো ওনার বরাত দিয়ে কথা বলছি, আমি আমার কথা বলছি না। তাহলে একদিন আগে উনি বললেন যে ক্ষমতাকে মানে যাতে ইলেকশন না হয় সেজন্য একদল ষড়যন্ত্র করছে প্রচন্ডভাবে। আবার একদিন পরে উনি বললেন আমি কখন ক্ষমতা ছাড়বো এটা আমরা ডিসাইড করব। উনি কি এটা বলতে পারেন? উনি কি ডিসাইড করতে পারেন যে উনি নিয়ম মাফিক আপনার নির্বাচন হলে? জন্য যদি আমি একটু অন্যভাবে দায় চাপানোর চেষ্টা করি বা দায় চাপাই, সেটি আপনি কিভাবে দেখেন? সেটি হচ্ছে ওনার এই বক্তব্যের জন্য তো রাজনীতিকরা দায়ী, রাজনীতিকরাই তো এই সিচুয়েশন সৃষ্টি করছে। এটা আপনার কথা 99% আমি একমত। পাশে আমি যোগ করতে চাই, কিছু মাস আগে বাংলাদেশের সেনাপ্রধান বলেছিলেন যে আপনারা রাষ্ট্রের অবস্থা ভীষণ খারাপ, আপনারা কেউ মানে কাদা ছোড়াছুড়ি করবেন না। যদি আপনারা এইসব করতে থাকেন তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব কিন্তু হুমকির মুখে পড়ে যেতে পারে। এই যে কথাগুলো, এই কথাগুলো থেকে আমরা যেখানে 4 মাস 4.5 মাস পরে একটা নির্বাচনের স্বপ্ন দেখছি, স্বপ্নকে বাস্তবায়নের জন্য রাস্তায় মাঠে পথে হেঁটে চলেছে, সেইখানে যদি খবর এই ধরনের আসে, তখন বলেন যে আমরা যারা মিডিল ক্লাসের রাজনীতিবিদ বলবো না, রাজনীতির কর্মী বলতে চাই আমি, ঘাড়ের উপরে আমরা কিন্তু মিডিল ক্লাস, কিন্তু একটা জিনিস মিডিল ক্লাসে কিন্তু টেনে নিয়ে যায়, মিডল ক্লাসই তো রাজনীতি টেনে নিয়ে যায়। তো আমরা যারা রাজনৈতিক মিডল ক্লাসের কর্মী, আমরা কিন্তু দিশেহারা হয়ে যাই, আমরা দিশেহারা হয়ে যাই। এবং আমরা আমাদের জুনিয়রদের আমরা কি বলবো, এই রাস্তাটা আমরা খুঁজে পাই না অনেক ক্ষেত্রে। এটাই কি স্বাভাবিক না? আপনি বলেন, আপনি তো একজন আমি বলবো বিদগ্ধ রাজনীতিক, এই কারণে যে সাংবাদিক আর রাজনীতিবিদের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। সাংবাদিক রাজনীতি নিয়েই কালচার করে, তার কাজগুলো করে। একটি দেশের আসলে সামগ্রিক পরিস্থিতি কিন্তু রাজনীতির
রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত। অর্থনীতি বলেন, কূটনীতি বলেন বা প্রতিরক্ষা বলেন, এই জন্যই বলা হয় যে একটা দেশ যত উন্নত হোক না কেন, যদি রাজনীতিবিদ না থাকে, যদি নায়কতন্ত্র হয়, যদি স্বৈরতন্ত্র হয়, তাহলে সেই দেশের উন্নতি চোখে পড়ে না। যেমন আমি বলবো গাদ্দাফির রাষ্ট্র দেখেন, সাদ্দামের রাষ্ট্র দেখেন, তারা তো অনেক উন্নত ছিল, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, এই একনায়কতন্ত্রের জন্য তাদের জীবন দিয়ে তাসের ঘরের মতো তারা নিজে জীবন দিয়েছে, দেশটাকেও ধ্বংস করে দিয়েছে। আমাদের রাষ্ট্র কি ওরকম মানে হুমকিতে আছে বলে আপনি আপনার অবজারভেশন মনে করে? এটা তো তথ্য উপাত্ত থাকাটা আমি মনে করি রাজনীতিবিদরা যদি নিজেদের ছোট ছোট স্বার্থগুলোকে বিসর্জন দিয়ে যদি একসাথে হওয়ার চিন্তা না করেন, তাহলে বাংলাদেশের অবস্থা আমরা যা চিন্তা করছি তার চেয়েও খারাপ। রাজনীতিবিদদের একসাথে হওয়া বা একত্রিত হওয়া এটি অনেক কঠিন কাজ, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আলাদা ইডিওলজি আছে, আলাদা আলাদা প্রিন্সিপাল নিয়ে তারা রাজনীতি করে। তো একটি জায়গায় কিন্তু তাদের এক হওয়ার সুযোগ আছে, সেটি হচ্ছে রাষ্ট্র। আপনার কি মনে হয় এই রাষ্ট্র রাজনৈতিক দলগুলোর সবগুলো রাজনৈতিক দলের কাছে গুরুত্ব হারাচ্ছে বা গুরুত্বপূর্ণ মনে করছেন না? তারা নিজস্ব স্বার্থটাকে তারা যখন স্বার্থান্বেষী হয়, নিজের স্বার্থকে নিয়ে চিন্তা করে, তখন রাষ্ট্র অনেক দূরে সরে যায়। রাষ্ট্র তখন আমাদের এই রাষ্ট্র কি ওই জায়গায় চলে গেছে পারে না। হ্যাঁ, আর তারা এই কারণে আমি বলছি যে দেখেন, একটা দলের সাথে আমাদের দলের অনেক দিন সম্পর্ক ছিল, আবার সম্পর্ক নাও থাকতে পারে। আমি বলি অনেকদিন সম্পর্কটা এমন ছিল, এমন না যে গিভ এন্ড টেক সম্পর্ক। গিভ এন্ড টেক হলে আমি কিছু মনে করতাম না, এখানে গিভের সংখ্যাটা বেশি ছিল। কারণ বিএনপি একটা উদারনৈতিক দল, বিএনপি মনে করে যে মানুষটা বিপদে পড়েছে তার পাশে আমাদের নৈতিকভাবে দাঁড়ানো উচিত। এই নৈতিকভাবে দাঁড়াতে গিয়ে বিএনপি কিন্তু অনেক কিছু হারিয়েছিল, অনেক কিছু। তারা কি কিছু দেয়নি আপনাদের? তারাও তো দিয়েছে। না, তারা তেমন কিছু আমাদেরকে ওইভাবে যদি বলেন, একসাথে সংগঠিত হলে বানের পানি যখন আসে বলে মানুষ আর সাপ জড়াজড়ি করে বেঁচে থাকে। তো বিএনপি তো জেনে শুনেই বন্যার পানির মধ্যে ঢুকে গেছে। তো সাপ যদি এসে জড়াজড়ি করে থাকে, তাহলে আপনার বিএনপির চেয়ে কি ওই সাপটার বেশি উপকার না? বিএনপি না গেলে কিছু হতো না ওই বন্যার পানিতে, তার সাবস্টিটিউট জায়গা ছিল, কিন্তু ওই সাপটার কিন্তু সাবস্টিটিউট কোনো জায়গা ছিল না। তো সেই জন্য আমি বলছি একদম কিছুই হয় না। যেমন আমরা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, যে গাছ এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, একজন ছাড়ে তো একজন গ্রহণ করে, দুইজনকেই দুইজনের প্রয়োজন। বাট ওরকম প্রয়োজন আমাদের ছিল না। আমাদের প্রয়োজন ছিল নিজেকে বিলীন করে দিয়ে আরেকজনকে চকচকে বানানোর বা নিজের সাথে নিয়ে বেঁচে থাকার, যেটা ইসলাম বলে। ইসলাম ভেতরের যে কথাটা বলে, তুমি খাও, অন্যজনকে খাও, তুমি বাঁচো, অন্যজনের হক আদায় করো। সেই অন্যজনের একজন নির্যাতিত মানুষের হক আদায় করতে গিয়ে বিএনপি কিন্তু নিজের অনেক অনেক কিছু ছাড় দিয়েছে, যেটা রাষ্ট্র বা রাষ্ট্রের বড় বড় দলগুলো পৃথিবী এটা করে না। অনেক ক্ষেত্রে আপনাদের বিএনপির যে রাজনৈতিক যে আদর্শ, যে চেতনা, সেই জায়গার সাথে কখনো আপোষ করতে হয়েছে? শোনেন, আমাদের ওই উদারনৈতিকতার জায়গায় ওইখানে ওইভাবে আপোষ করতে হয় নাই। আমরা ভালোটা বেছে নিতে পারতাম, সব জায়গায় ভালোটা বেছে নিতে পারতাম, নিলাম না। যে কোনো কিছুর বিনিময়ে আমরা ওই ভালোটা চাই না, যে ভালোটা আমি ধরে রাখতে পারবো না। ওই জায়গাটাই বিএনপি ছাড় দিয়েছে, যে আমি ওই ভালোটা চাই না। লাইক আমি আপনাকে হিসাবের কথা বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 1/11 টর্চার যেমন করেছে এই দলটাকে, ঠিক 1/11 যখন তারা চলে যাবে তখন কিন্তু আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে অফার গিয়েছে যে তুমি যদি ইনডেমনিটি দাও আমাদের, তাহলে আমরা তোমাকে ক্ষমতায় আনার চেষ্টা করব এবং আমরা যেভাবে বলবো যদি ওই কাজগুলো করো। উনি কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের বিউটির প্রয়োজনে উনি কিন্তু সেটাই রাজি হয় না। উনি যদি রাজি হতেন তাহলে 4 টার্ম কিন্তু উনি ক্ষমতায় থাকতেন এবং রাষ্ট্র হয়তো এইভাবেই চলতো বা এর চেয়ে একটু ভালো হতো। কিন্তু উনি জানতেন যে এইভাবে হয় না। অধীনতা স্বীকার করে আমি একটা রাষ্ট্র চালাতে পারি না, আর চালাতে গেলে আমি আমার মতো করে কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো না, যেটা শেখ হাসিনা বুঝে নাই বা শেখ হাসিনার মেন্টালিটি এমন ছিল। তাই সে করেছে, শুধু করেছে না, অনেক বেশি করেছে। যেটা না করলে তার চলতো সেটাও করেছে। তো একদম একটা জায়গায় সে ড্রাগন হয়ে গিয়েছিল, ড্রাকুলার হয়ে গিয়েছিল। তো সেইখান থেকে আমরা বলতে চাই যে বিএনপি চাইলে অনেক সুখ সুবিধা স্বাচ্ছন্দ্যে থাকতে পারতো,
কিন্তু বিএনপি রাষ্ট্রের কথা বিবেচনা করে অনেক কিছু করে নাই। এখনো তো রাষ্ট্র আপনার আপনার ব্যাখ্যা অনুযায়ী এবং কাগজের খবর অনুযায়ী রাষ্ট্র এক ধরনের হুমকিতে আছে। সেক্ষেত্রে বিএনপি এখন কি করবে, কি করছে? বিএনপি চেষ্টা করছে সবাইকে নিয়ে কাজ করার জন্য। লাইক আমি একটা এক্সাম্পল আপনার সামনে ধরি, ডাকসু নির্বাচন দেখে মনে হয় যে বিএনপি এখানে পরাজিত হয়েছে, কিন্তু আপনি দেখেন পরবর্তীতে যেটা আমরা অনেক অনিয়মের কথা অনেক টকশোতে বলেছি, অনেক জায়গায় বলেছি। আমি আপনাকে সত্যিকার ঘটনা যদি বলি, যেটা ভিসি স্বীকার করেছেন যে হ্যাঁ ব্যালট পেপার ছাপানো হয়েছে, অনেক প্রায় 5 গুণ 6 গুণ ব্যালট পেপার ছাপানো হয়েছে। তো ভোট যদি থাকে আপনার 40,000, তাহলে ব্যালট পেপার ছাপানো হয়েছে 1,70,000-80,000-এর মতো। আমরা লাস্ট যে খবরগুলা আপনাদের টেলিভিশনের মাধ্যমেই দেখেছি। তো সেইখানে আমি বা আপনি যদি চাই ব্যালট পেপার আমার কাছে আপনার কাছে 10টা যদি থাকে, 10টা ব্যালট পেপার এইভাবে ধরলে এরকমই থাকবে, একটু খালি থিকনেস বাড়বে বাট বোঝা যাবে না বাইরে থেকে। তো একটা ব্যালট পেপার যখন আমাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিল, আমি কিন্তু আমার ভেতরে ওটাকে ধারণ করে আর 10টা ধারণ করে নিয়ে যেতে পারি। নিয়ে আমি একটার সাথে 10টা মিলিয়ে বা 9টা মিলিয়ে আমি 10টা করলাম বা 11টা করে যদি আমি এইভাবে জমা দিয়ে দেই, বাক্সের মধ্যে ফেলে দিই, তাহলে কিন্তু কেউ টেরও পাবে না। এরকম যদি 500 থেকে 1000 লোক করে, তাহলে কিন্তু 10,000 8,000 ভোট বেড়ে যায়। তাহলে আমি যদি ওই জায়গায় চিন্তা করি যে এই ভোটগুলা বাড়লো কিভাবে, যেমন আপনার ব্যালট বইয়ের আপনার মুড়ি চেয়েছিল ছাত্ররা, তাদেরকে দেয় নাই, কর্তৃপক্ষ তাদেরকে দেয় নাই। তো এটা কিন্তু নিয়ম কি, এটা রেখে দেওয়ার নিয়ম হলো চাইলে এটা প্রমাণের জন্য রেখে দেওয়া, কিন্তু এখনো তারা প্রমাণ করতে পারে নাই। ঠিক একই অবস্থায় যদি রাষ্ট্রের বড় অংশে, ছোট একটা অংশেই আমরা এরকম দেখলাম, বড় অংশে যদি এমন হয়, তাইলে এরকমই হয়েছে বিভিন্ন অনিয়ম। জাহাঙ্গীরনগরে মেয়েদের হলে আপনি কি দেখেছেন? কেউ একটা সাংবাদিক আপনাদের মতো কেউ যেতে গেলেই তাকে যেন বেল বাজানো হয়, একটা পাগলা ঘন্টি বাজালেই ওরা সাবধান হয়ে যাচ্ছে। তারা তো ব্যালট পেপারের বই রুমের মধ্যে নিয়ে সিল মেরেছে ওই মেয়েদের হলে। তো এই যে জিনিসগুলো, একজন টিচার ওইখানে কি বলেছে, আমি 10টা থেকে 12টা পর্যন্ত ভিসিকে আমি 22 বার ফোন দিয়েছি, ভিসি আমার ফোন ধরে নাই। একটা ছেলে কি বলেছে, আমি ভোট দিতে গিয়েছি, বলছে আপনার ভোট হয়ে গেছে। তাহলে আমরা কি রাষ্ট্রীয় সেই শেখ হাসিনার পদধ্বনি সেটাই শুনতে পাই না? তো এই যে ছোট্ট জায়গায়, শিক্ষিত জায়গায়, সচেতন জায়গায় আমরা এই জিনিসটা দেখলাম, তাহলে আমরা অসচেতন জায়গায় যেখানে 300 আসনের একদিনে ভোট হবে, এরকম হাজার সেন্টার থাকবে, বুথ থাকবে, তো এই হাজার বা লক্ষাধিক সেন্টার বুথে আমরা কি দেখতে পাবো? আমরা তো এরকমই দেখতে পারবো। এখন ভিতরে যদি এই ধরনের মানে চুরিচামারির গণতন্ত্র হয়, সেই গণতন্ত্রের সঙ্গে বিএনপি পেরে উঠবে বলে আমার মনে হয় না, কারণ বিএনপি ওটা শিখে নাই। ইতিমধ্যে কি আপনারা সেটা বুঝতে পেরেছেন? আমরা কিছু বুঝতে পেরেছি, সম্পূর্ণ দল বুঝতে পেরেছে কিনা এটা আপনি দলের মহাসচিবের সাথে কথা বললে বুঝবেন, আমি এটা বলতে পারি। আপনার অবজারভেশন কি? আমার অবজারভেশন পুরাটা এখনো বুঝে নাই, কারণ পুরাটা যদি বুঝতো তাহলে আমাদের কাছে কোনো মেসেজ আসতো যে তোমরা এইভাবে চলো, বা পুরাটা বুঝলে ডাকসুতে দলের পক্ষ থেকে সিরিয়াস এলিগেশন এনে আবার ভোট রিকাউন্টিং করতো, অথবা রিভোট হতো, অথবা এই ডাকসুটা বানচাল হতো। সেটা তো বিএনপি কিছু করে নাই। বিএনপি বড় প্রেমের জন্য ছোট প্রেম সব বিসর্জন দিচ্ছে। আমি বড় প্রেম বলতে এখানে জাতীয় নির্বাচনকে বুঝাচ্ছি। জাতীয় নির্বাচন হ্যাঁ বড় প্রেম হয়। তো এই যে জাতীয় ভাবে যে নির্বাচনে সেই দিন যদি বিএনপি ধাক্কা খায়, তখন কি করবে? আমি তো এটা মনে করলেই শিউরে উঠি। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে বিএনপি এই মুহূর্তে এই বিষয়গুলো রিকগনিশনে না নিয়ে ভুল করছে? আমি ভুল করছে না শুদ্ধ করছে এটা বলবো না, তবে নেওয়া উচিত এটা বলবো। এবং পাশে এই কথাটা বলতে চাই, এখান থেকে তো দুইটা জিনিস নেওয়া যায়। বিএনপি হয়তো লেসন নিয়েছে, যদি ইমপ্লিমেন্ট না করতে পারে এই লেসনের কোনো দাম নাই। লেসন নিয়ে আপনাকে যদি প্রোটেস্ট করতে না পারে, প্রোটেস্ট করার এখনো সময় ছিল। যে ভিসি বলেছে হ্যাঁ ব্যালট পেপার ছাপানো হয়েছে কিন্তু ভোট নিরপেক্ষ, ভোট সুষ্ঠু হয়েছে, তাহলে কিভাবে হলো? আপনার ব্যালটও ছাপানো হইলো, কে কারে কিভাবে ছাপাইলো সেটাও আপনি খোঁজ পাইলেন, তারপরেও আপনি সব ঠিক আছে, তারপরেও আপনার ওই যে বলেন না যে গাড়ির সব ঠিক আছে, শুধু ব্রেকে একটু সমস্যা। আপনার এক ব্রেকের সমস্যার জন্য মানুষ মারা গেল, গাড়ি ভেঙে চলে গেল, আর তো কিছু দরকার নাই। তো ভিসির কথা মতো মনে হয় যে সবকিছু গাড়ির ঠিক আছে, শুধু ব্রেক প্রবলেম। আপা, তাহলে এই নাশকতার আশঙ্কা নিয়ে আপনারা কি কাজ করছেন কিনা দলগতভাবে?
এবং কাজ করা তো উচিত, কারণ এটি তো এই রাষ্ট্র তো শুধুমাত্র আমার একার না, আপনারও তো। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, এইভাবে কিভাবে কাজ করছে আমি জানি না। যেমন ধরেন, আমার চোখে পড়ছে না, আপনি একজন সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক ওয়াকিবহাল। সোশ্যাল মিডিয়ায় গতকালকে সম্ভবত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব একটা পূজা মণ্ডপে গিয়েছেন। এটা যেতেই পারেন, একটা মুসলিম প্রধান দেশে এটা সম্প্রীতি এবং তাদের খোঁজ খবর নেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে, হিন্দুর জন্য মুসলিমের জন্য সবার জন্য। তো সেইখানে 10 বার যখন পুরোহিত সহ অন্যরা যখন হাত জোর করে, যখন তাদের এটা তো হাত দিয়ে এইভাবে তারা প্রণাম করা বা তাদের সম্বোধনটাই এরকম, তো সেটা 10 বার করার পরে উনি যখন একবার এইভাবে হাত তুলে বলছে যে ঠিক আছে ধন্যবাদ, তো এবং উনি মাথাও নোয়ায় নাই, কিছুই করে নাই, ওদের সঙ্গে কিন্তু হাতের সঙ্গে মাথা নোয়ানোর একটা ব্যাপার আছে। আজকে আপনি সোশ্যাল মিডিয়ায় এটার জন্য আপনি প্রতি 5টা চালাইলে আপনি একটা করে পড়বে, 5টা টিকটক সরাইলে একটা পড়বে সালাউদ্দিন সাহেবের ওইটা। এটা যারা করছে, যে শ্রেণীটা করছে, তাদের কাউন্টার দেওয়ার জন্য যে আমাদের দরকার, আমি কিন্তু এটা আমার চোখে পড়ছে না। এই কথাটা আমি যে আপনার সাথে বললাম, আমি অত্যন্ত সুশীল হিসেবে আপনি জিজ্ঞেস করলেন বলে কথাটা বললাম, আমি কিন্তু উইলিংলি কথা বলিনি, কিন্তু এই দায় তো আপনারও। এই দায় আমার দেখে আমি এটুকু বলে আমি নিজেকে কিছুটা দায়মুক্ত করার চেষ্টা করলাম, কারণ আমি বলি আমি তো আমার একটা বয়স হয়েছে, আমি তো এটা করতে পারি না যেটা ছাত্রদল করতে পারে, যুবদল করতে পারে, স্বেচ্ছাসেবক করতে পারে, সাধারণ কর্মীরা যারা বিলো 30-40 তাদের একটা টাইম আছে, তাদের একটা ওই বয়সে ওই কাজগুলো বেশি করে। আমরা তো আমাদের জায়গা মতো আমাদের থিঙ্কিং, আমাদের স্টাডি এগুলা হলো আলাদা জিনিস, এটা করার জন্য আমি না। তারপরেও আমি আমার বিবেকের দংশনে আমি আপনার সাথে কথা বলছি। এই কাজটা তো বিএনপির করা উচিত। ওরা যদি বটবাহিনী সৃষ্টি করতে পারে, বিএনপি তো বটবাহিনী লাগবে না, বিএনপির যত আপনার সাপোর্টার আছে, কর্মী আছে, তত কর্মী যদি একটা করে যদি আপনার নক দেয়, যারা এখন প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় জড়িত, তাহলে কোটি কোটি হয়ে যাবে। বটবাহিনীকে আপনি মাসে 6 কোটি কেন 600 কোটি খরচ করেও কিন্তু ওই জায়গাটায় আনতে পারবেন না, পারবে না তারা। মানে এই ক্ষেত্রে আপনার এই ব্যাটেলে আপনারা হেরে যাচ্ছেন। আমি হেরে যাওয়ার কথাটাও বলছি না, এই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা পর্যদস্ত হচ্ছি। এই সচেতনতা সাপ্লাই দিতে হবে। যদি পর্যদস্ত এবং ক্ষতিগ্রস্ত হন, সে ক্ষতি তো বাংলাদেশের রাজনীতির, কেন গোটা বাংলাদেশের রাজনীতির তো বিএনপিও একটি পার্ট। সেটা সেই জন্যই আপনার সামনে আমি কথাটা বললাম যে আপনার মাধ্যমে যদি অন্তত 10,000 আমাদের নেতাকর্মী যদি দেখে থাকে, তারা নিজেরাই সচেতন হবে। দেখেন, আমি একটা কথা বলি, আপনি যাওয়ার সময় আপনার ফেসবুকে একটা ভালো কথা লিখেছেন, দলের কথা লিখেছেন, আমি যাওয়ার সময় একটা টাচ করলে কিন্তু লাইক পড়ে যায়, এই টাচটা বললেই কিন্তু শেয়ার হয়ে যায়। আমি একটা টাচ করতে আমার মনে হয় যে কার্পণ্য হয়ে যায়, কিন্তু তারা কিন্তু বটবাহিনী রেখে কিন্তু এই কাজগুলো করছে। এর কারণ কি অভ্যন্তরীণ? না, এটা আসলে সচেতনতারই অভাব। এটা আসলে সচেতনতা। নীলুফার চৌধুরী মনি একটা স্ট্যাটাস দিয়েছে, ওনারটা আমি কেন লাইক দেব? এটাও একটা ব্যাপার, এই ধরনের মানসিকতা কাজ করে, এই মানসিকতাও কাজ করে। আবার পাশাপাশি কিছু আছে যে আপনার মতো একজন সাইট করেছে, সেটা কিন্তু তার কোনো সমস্যা নাই, সে করতেই পারে। ওটা হলো তার আলসে, মানে জেলাসিও না। আমার তো জেলাসি হতে পারে, আপনার টালসেমি হতে পারে, আর না করতে করতে একটা অভ্যস্ততা হয়ে যেতে পারে, অথবা এটার গুরুত্ব না বুঝতে পারার। তো এটা অনেক সময় দলীয় ভাবে এটা সাপ্লাই দিতে হবে। মানে এটি কিন্তু শুধু দলের ক্ষতি হচ্ছে বিষয়টি এরকম না, এটা দেশেরও ক্ষতি, এটি বাংলাদেশের রাজনীতির ক্ষতি হচ্ছে। যেহেতু রাজনীতি নিয়েই এই মুহূর্তে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে, এটি শুধুমাত্র বিএনপিরও ক্ষতি হচ্ছে না, সেটাই এটি শুধুমাত্র মনে করেন জামাতের একার ক্ষতি হচ্ছে। আমি কয়েকদিন যাবত, এটাই স্বাভাবিক, আপনি আমার যত বন্ধুই হন, কাজের ক্ষেত্রে আপনার সঙ্গে আমার দ্বিমত তৈরি হতেই পারে, হতে পারলে আমি বলতেই পারি। আপনি যতই বড় কিছু হন না কেন আমি কিন্তু অন্যায় করলে আপনি যে লিখবেন পত্রিকা, এটা কিন্তু আমি জানি, আমার জানা উচিত, এবং এটাই থাকা উচিত। তো সেইখানে আমি যখন যাদের সাথে একসময় ছিলাম, তাদের এন্ট্রিতে আমার কথা যাচ্ছে, তাদের কর্মকাণ্ডের ভিত্তিতেই আমার এন্ট্রিতে কথা যাচ্ছে, তখন দেখলাম এই বটবাহিনী আমার বিরুদ্ধে লিখতে লিখতে হুলস্থুল অবস্থা। যেটা আমি একটা সময়, আমি তো আপনি জানেন আমি ইয়াং বয়সে আমি রাজনীতি করি, তখন থেকে আমি কথা বলি একদম, হ্যাঁ। তো তখনও কিন্তু আমার নামে কোনো কথা বলা হয় না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি এইটুকু ইমেজ তৈরি করতে পেরেছি। আমার এই মধ্য বয়সে এসে
আমাকে এখন বাজে কথার সম্মুখীন হতে হচ্ছে। তার মানে আপনারা ডিবাঙ্ক করতে পারছেন না এগুলো? আমরা পাচ্ছি না, আমরা এটা চেষ্টাই তো করছি না, চেষ্টাই করছি না। আমরা চেষ্টা করার পরে না পারলে আমি আপনাকে বলে যাব যে আমরা পারছি না, ব্যর্থ। তার মানে এক্ষেত্রে আপনারা ব্যর্থ না, আপনারা চেষ্টাই করছি না। তো এটা যখন আমি বলা শুরু করলাম, আমি কয়েকটা টেলিভিশনে 4-5 দিন যাবত বলা শুরু করেছি, এটা যখন বলা শুরু করলাম তখন দেখলাম এটার রেশিওটা কমে আসতেছে আস্তে আস্তে। তার মানে আপনি যখনই প্রতিবাদ করবেন যে আমি আপনার 2 নাম্বারিটা ধরে ফেলেছি, আমি যখন ধরে ফেললাম তখন কিন্তু আপনি ওইখান থেকে 2 নাম্বারিটা কমিয়ে ফেললেন। এটাই আমাদের করতে হবে। এটা আমি আপনার মাধ্যমে এই মেসেজটা প্রত্যেকটা মানুষকে দিতে চাই, শুধু দলীয় না। শুধু দল না, রাজনৈতিক দল তো আসলে কোনো ব্যক্তির, সেটাই, এটি তো সব দেশের। হ্যাঁ, তাহলে এই যে নাশকতার আশঙ্কা, এই নাশকতা যদি এরকম, আমরা প্রত্যাশা করি না, আমরা চাই এরকম কোনো কিছু না ঘটুক। শুধুমাত্র কোনো নির্দিষ্ট কোনো দল আক্রান্ত হবে না, সবার ঘর সবাই। শুনেন, ওই যে বলে না যে নগরে যখন আগুন লাগে দেবালয় রক্ষা পায় না। আমি এইটুকুই শুধু বলতে চাই আপনাকে আজকে, যে দেবালয় কিন্তু আমাদেরই বানানো, দেবালয়টা আমাদের দেশ। তো নগরে আগুন দিবেন আপনি, দেবালয়কে রক্ষার চেষ্টা করবেন না আপনি, তো আপনি কি করে বুঝলেন যে গড নিজে এসে আপনার দেবালয় বাঁচায় দিয়ে যাবে? মানে গড বা আল্লাহ তো বলেছেন যে তুমি চেষ্টা করো এবং তোমাকেই চেষ্টা করতে হবে। সেটাই তো, আমি একটা উসিলা দিতে পারি, এবার তোমাকে চেষ্টা করে অর্জন করতে হবে। সেই চেষ্টা এবং অর্জনটা আমাদের থাকতে হবে। আমরা যেন যুগান্তরের কথাটা মিথ্যে প্রমাণিত হয়। যুগান্তর নিজেও হয়তো এটাই চায় যে আমার লেখাটা মিথ্যা প্রমাণিত, সে তো নিজেই চায় দেখে এটি সামনে তুলে আনলো, তো মিথ্যা প্রমাণিত হোক। প্রত্যেকটা সচেতন ব্যক্তি যেন তার সচেতনতার জায়গা থেকে রাষ্ট্রীয় যারা ষড়যন্ত্র করছে তাদের জন্য প্রতিহত করতে পারে। আমরা এটাই আশা করতে, এটা আমরাও প্রত্যাশা করি। আপা, আমরা আরেকটি বিষয় নিয়ে একটু ছোট্ট করে আপনার কাছ থেকে শুনবো। সেটি হচ্ছে খাগড়াছড়িতে আপনি জানেন যে এই মুহূর্তে খুব এক ধরনের অস্থিরতা চলছে। এক কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। তারপরেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের সবচেয়ে গর্বের প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে নানান ধরনের কুৎসা রটানো হচ্ছে, তাদের উপরে হামলা করা হয়েছে। তারা অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছেন। তো সেই খাগড়াছড়ি থেকে যে কিশোরীকে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে, সেই কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এটা অত্যন্ত নেক্কারজনক একটা ঘটনা। একটা নারীকে যখন তৃণকে পরিণত করে, আপনাকে ধ্বংস করার জন্য বা উপরে ওঠার জন্য আপনি যখন নারী ব্যবহার করবেন, নারী হচ্ছে মায়ের জাত, তখন এই অপরাধের শাস্তির কোনো শেষ নাই। আপনার এটা আবার এটাও ঠিক, আলামতটা কিন্তু সার্টেন টাইম পর্যন্ত থাকে না। আমি জানি না, কারণ আমি এইটুকু জানি যে 5 জন ব্যক্তির নাম উঠে এসেছিল, তার মধ্যে একজন হিন্দু, 2 জন মারমা, 2 জন চাকমা। দেখেন, তারা নিজেরাই নিজেদের জন্য সমতলের কেউ না, মুসলিমের কেউ না, অথচ আগুনটা জ্বললো কোথায়? মসজিদে। আপনার দোষটা হলো কার? আর্মিদের, সেনাবাহিনীর। তো সেনাবাহিনী যে সমতলে সেনাবাহিনী যে ধৈর্যের পরিচয় দিয়েছে, 12 জন তাদের সামরিক, 13 জন পুলিশ সদস্য সহ, মানে 12 জন সেনাবাহিনীর একজন পুলিশের। এই যে তাদের এবং তারা অস্ত্র হাতে নিতে পারবে না, অস্ত্র প্রয়োগ করতে পারবে না, ওইখানে তারা থাকতে পারবে না। ওইখানের আদিবাসীরা কি বলে যে জলপাই রং এখানে থাকতে পারবে না, জলপাই কুর্দি পরা মানুষ এখানে পাহাড় তো আমাদের জন্য সার্বভৌমত্বের জন্য অত্যন্ত সেনসিটিভ, ভীষণ সেনসিটিভ। ওইখানে 2টা রাষ্ট্র 3টা রাষ্ট্রের মানে ট্রায়াঙ্গেলের মতো। সেইখানে আপনি দেখেন কিছুদিন গত বছর এই সময়ে কিন্তু ওইখানে যুদ্ধ লেগেছিল, এবং ওইখানে আপনার বিভিন্ন সময় আরাকানের যে আর্মিরা, তারা 10 কিলো ভিতরে ঢুকে তারা জলকিলি করে যায়, আত্মীয়তা করে যায়। এটা তো আমাদের জন্য হুমকি স্বরূপ, আমাদের জন্য সিরিয়াস। এবং সেইখানে আমাদের সেনাবাহিনী একটা না, অনেক অনেক বেশি আমাদের ওইখানে থাকা দরকার, রেজিমেন্ট গুলো, প্লাটুন থাকা দরকার, পেট্রোল থাকা দরকার। হ্যাঁ, সেটাই তো। সেটার বদলে যেটুকু আছে তারা সেইটুকু মেনে নিতে পারে না। এবং আপনি জানেন যে ওইখানে সেনাবাহিনীর সদস্যরা যখনই দায়িত্বে যান, তখন কিন্তু তারাও ভয়ের মধ্যে থাকেন, জীবনের হুমকির অনিশ্চয়তার মধ্যে থাকেন। তো এটা তো একটা দেশে, স্বাধীন দেশে এটা হতে পারে না। এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন যে আমরা বাংলাদেশি, আমাদের কিন্তু সবাইকে নিয়ে
এই মারমা, চাকমা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিয়ে আমরা বাংলাদেশি। এবং সে তার জাতিসত্তা ধারণ করবে, তার ধর্মীয় স্বাধীনতা থাকবে, তারপরেও সবার সাথে একটা সম্প্রীতি থাকবে এবং জাতিগত যে ঐক্য, সেই ঐক্যের জায়গায় তো তারাও আমাদের, সারা পৃথিবীতেই কিন্তু আদিবাসী আছে, আদিবাসী নাই এখানে, এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী বলে তো কোনো বাসিন্দা নাই। যেটাই হোক ওরা ওই জায়গাতেই, যেমন আমি যদি আমেরিকার গহীন বনে যাই সেখানেও কিন্তু আমরা তাদের নৃতাত্ত্বিক আমরা পাবো। তো এইখানে তারা কিন্তু এরকম লোকালয়ে খুব একটা আসে না। আমাদের এদের তো আমরা এখনো চাকরি থেকে শুরু করে পড়ালেখা থেকে শুরু করে আমরা কিন্তু 5% কোঠা ওইখানে এখনো রেখেছি। আমরা চাই তারা আমাদের মতো সবকিছুতে আমাদের মতো হোক, আমাদের সাথে তাদের সম্পর্কটা এমন হোক যে আমরা ভাই ভাই। ইভেন তো এই উপদেষ্টা পরিষদেও তো একজন উপদেষ্টা আছে। তো সেই ক্ষেত্রে সেটা চিন্তা করে আমরা যতই তাদের সাথে আন্তরিক চেষ্টা করি না কেন, অন্য দেশগুলোর থেকে কিছু মানুষ এসে ষড়যন্ত্রমূলক ভাবে তাদেরকে যে খেপিয়ে তোলা হচ্ছে, এটা রাষ্ট্রকেই বুঝতে হবে, রাষ্ট্রকেই এটার দায় নিতে হবে, রাষ্ট্রকেই তাদেরকে বোঝাতে হবে। ওই যে পাহাড়ের যে বাসিন্দা, ওনাদেরকেও তো সবার আগে বুঝতে হবে যে ওনারা যে গোষ্ঠীরই হোক, যে জাতিরই হোক, এই সার্বভৌমত্বেরই বাসিন্দা ওনারা। সেটাই, এইটুকু তো ওনারশিপ ওনাদের থাকা উচিত, বা এই ধরনের মানসিকতা ওনাদের মধ্যে জন্ম না নিলে এই সংকট থেকেই যাবে, কখনোই কেউ নিরসন করতে পারবে না। তো সেক্ষেত্রে আপা শেষ করবো, যদি লাস্ট 1 মিনিট কিছু বলতে চান বর্তমান সমসাময়িক বাস্তবতার উপরে দাঁড়িয়ে। আমি বর্তমান বাস্তবতা এইটুকু বলতে চাই যে এই সরকার যেভাবে নির্বাচনের ডেটটা দিয়েছে, নির্বাচন ইতিমধ্যে নির্বাচনমুখী না হওয়াতে অনেক ক্ষতি হয়ে গেছে রাষ্ট্রের। এই ক্ষতিটা আমরা আর চাই না। আমরা সত্যিকার অর্থে যেভাবে ডেটটা দিয়েছে, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, এবং এই সুষ্ঠু নির্বাচনের জন্য যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেভাবে প্রশাসন, যেভাবে আপনার অন্য হ্যান্ডস নির্বাচনমুখী, তাদের কাজ করা উচিত, কাজ করা দরকার। সেই কাজটা সরকার যেন তাড়াতাড়ি ইমিডিয়েট শুরু করে এবং তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে সবকিছু যেন ওইভাবে করা হয় যে আমরা যেন সুষ্ঠুভাবে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এইটা ইমপ্লিমেন্ট করতে পারে। ধন্যবাদ আপা আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে রাজনৈতিক অনৈক্য থাকবে, মতানৈক্য থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে, সন্দেহ থাকবে, সংশয় থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। তারপরেও দিন শেষে এই বাংলাদেশ প্রশ্নে এবং বাংলাদেশের যে সম্ভাব্য যে গণতন্ত্রের চিন্তা বা যে স্বপ্ন নিয়ে আমরা মুখিয়ে আছি, সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে একটি জায়গায় আসতে হবে। অন্তত সবার আগে বাংলাদেশের প্রাধান্য, বাংলাদেশের প্রতি প্রেম এবং বাংলাদেশকে রক্ষার জন্য যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে 2024-এর গণ অভ্যুত্থানে, সেই জায়গাটিতে অবশ্যই আমাদের এক থাকতে হবে এবং আমরা এক থাকব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।